বড় পতন হচ্ছে গত কয়েক সপ্তাহে, আবার উত্থানের সময় একটা বড় উত্থান হচ্ছে। এটার কারণ কি? ভলাটিলিটি আমার মনে করবো এখানে 95% কারণ বা অলমোস্ট 100% হচ্ছে ওয়ার্ডটা। এক বছরের যদি বলি আমরা মোটামুটি ভোলাটাইল বাজারই দেখেছি। হ্যাঁ। এই অবস্থায় আসলে আপনার ফান্ডের কি অবস্থা? আপনার বিনিয়োগ স্ট্র্যাটেজি কি ছিল? আপ মার্কেটে অনেক ভালো করেছি তা না, বাট লস যখন হয়েছে সবার অনেক বড় লস হয়েছে, ওই সময় ক্যাপিটাল প্রোটেকশন আমার ভালো ছিল। আমার মনে হয় ফান্ড ম্যানেজমেন্টের এই জায়গাটাই মোর ইম্পর্টেন্ট। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, আমরা গত সপ্তাহে যে পুঁজিবাজারটি দেখেছি তাতে কিন্তু দেখেছি যে প্রথম দিনের একটা বড় পতনের পর আবার পরবর্তী 4 দিনে কিন্তু একটা বড় উত্থান হয়েছে। প্রথম দিনে 231 পয়েন্টের একটা পতন হয়েছে, পরের 4 দিনে 360 পয়েন্টের উত্থান হয়েছে। মানে বাজারটা খুব দ্রুত পড়ে যাচ্ছে, আবার খুব দ্রুতই উত্থান হচ্ছে। এই ভোলাটাইল বাজারে আসলে অনেকেই, অনেক বিনিয়োগকারী অনেক শঙ্কার মধ্যে আছে। অনেকেই ভাবছেন যে এরকম কেন আচরণ করছে। এই বাজারের এই আচরণটাকে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। এই ব্যাখ্যা বিশ্লেষণে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমরান হাসান। জনাব ইমরান হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একটু প্রথমেই শুনতে চাই যে এই যে বাজারের যখনই পতন হচ্ছে আমরা দেখছি যে একটা বড় পতন হচ্ছে গত কয়েক সপ্তাহে, আবার উত্থানের সময় একটা বড় উত্থান হচ্ছে। এটার কারণ কি? এখন যে কারণটা, জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্কেট খুব স্ট্রং ছিল। আমার মনে হয় প্রায় 12% মতো একটা রিটার্ন ছিল 2 মাসে, ম্যাসিভ রিটার্ন। মানে 2 মাসে এত রিটার্ন ডিএসসির হিস্ট্রিতে আপনি খুব রেয়ার দেখবে। মার্চের যে ভলাটাইল সিচুয়েশন আপনি যেটা বললেন, যে হঠাৎ করে অনেক উত্থান, হঠাৎ করে অনেক পতন, এটা তো আসলে খুব অবভিয়াস একটা রিজনেই। এটা আপনি লক্ষ্য করবেন যে মার্চের একদম প্রথম ট্রেডিং ডে থেকে শুরু হয়েছে। এর আগেও যে যুদ্ধের কারণেও হ্যাঁ, সেটাই। যুদ্ধটা কিন্তু মেনলি শুরু হয় ফেব্রুয়ারি 28 তারিখে, মানে যখন জিনিসটা ভিজিবলি এবং পাবলিকলি হয়, এবং তার পরের দিনই আমরা দেখেছি সেটার ইম্প্যাক্টটা মার্কেটে পড়ে যুদ্ধ শুরু হওয়ার পরে। তো পুরো ইম্প্যাক্টটাই আসলে যুদ্ধ থেকেই আসা, এবং এটা একটা খুব লেজিটিমেট রিজনেই আসা। আমি বলবো না যে এটা আসাটা যুক্তিসঙ্গত না, এটা হওয়াটাই স্বাভাবিক, না হলেই এটা অবাক হওয়ার মতো বিষয় ছিল। কারণ এই যুদ্ধটার ইম্প্যাক্ট এটা শুধু যে ইরান আমেরিকা এবং ইয়েতে ইসরায়েলে হবে তা না, এবং বা শুধু মধ্যপ্রাচ্যে হবে তা না, এটা সারা বিশ্বে এটাতে ইম্প্যাক্ট আছে। কারো বেশি হবে, কারো কম হবে, এবং স্বভাবতই সেই ইম্প্যাক্টটা আমাদের দেশেও কম না। এবং এই ধরনের কেসগুলোতে আসলে যেটা হয়, একটা যুদ্ধ যখন রাশিয়া ইউক্রেন ওয়ারটা শুরু হয়, তখন অনেকেই মনে করেছে ওইখানে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশে কী সমস্যা। হ্যাঁ, কিন্তু সেটার জন্য দেখেছে একটা লম্বা সময় ধরে আমাদের মার্কেট ডিপ্রেস ছিল, এবং সে সাথে অনেকে এটাও ফোরকাস্ট করেছে রাশিয়া ইউক্রেন ওয়ার এটা 1 সপ্তাহ বেশি এটা টিকবে না, থেমে যাবে। আমরা দেখেছি সেটা অনেক দিন প্রলং হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে ফোরকাস্ট করা যায় না। যখনই ফোরকাস্ট করা যায় না, একটা ওয়ার মাত্র শুরু হচ্ছে বা হলো, তখন দেখা যায় মানুষের মধ্যে একটা ভয় এবং আনসার্টেনিটির ভয়টা অনেক বেশি কাজ করে, যেটা আসলে কোন দিকে যাচ্ছে বা কি হবে, কতদিন থাকবে। শুরুতে এটা দিন যেতে থাকলে আনসার্টেনিটিটা কমতে থাকে, একটা ডিরেকশন আসতে থাকে। না, আমি যদি একটু আপনাকে বলি, হ্যাঁ, বাইরের বহির্বিশ্বেও স্টক মার্কেট চলে, আমাদের দেশে স্টক মার্কেটের রিয়েকশনটা, নেগেটিভ রিয়েকশনের ক্ষেত্রে আমরা কি খুব আর্লি স্টেজে খুব বড় ধরনের রিয়েকশন করি কিনা? আমাদের একটু রিয়াকশনটা অ্যাবনর্মাল অন্য স্টক এক্সচেঞ্জের তুলনায়, সেটা আমি এগ্রি করি। এটা আমি এই কেসে বলছি না যে এখানে যেটা হয়েছে এটা অ্যাবনর্মালিটি হয়েছে, এটা রিয়াকশনটা অনেক দেশে হয়েছে। ইভেন আপনার পরশু দিনও আপনি দেখবেন যে অনেকগুলো ভালো ভালো স্টক এক্সচেঞ্জও 5% বেশি কারেকশন হয়েছে, যেদিন আমাদের মার্কেট আপ ছিল। হ্যাঁ, মানে যেদিন অয়েল প্রাইস $100 রিচ করে গেল, অনেক স্টক এক্সচেঞ্জে ম্যাসিভ কারেকশন হয়েছে। ইভেন পাকিস্তান, ইন্ডিয়াতেও। ওই দিন আমার বাংলাদেশে হয়নি, বাংলাদেশ আপ ছিল। উল্টাটাও হয়। হ্যাঁ, তো এটা আমি বাংলাদেশের মার্কেট অবশ্যই আদার আপনি যে ডেভেলপ মার্কেটের কথা বলছেন বা বহির্বিশ্বের স্টক এক্সচেঞ্জ, ওদের তুলনায় আমাদের মার্কেট একটু কম র্যাশনালি বিহেভ করে। একদম ইরেশনাল বলবো না, একটু কম র্যাশনালি বিহেভ করে। সেটা পিছনে কারণ আছে, সেটা মেন কারণ হচ্ছে আমাদের মার্কেট খুব রিটেল ড্রিভেন। আরেকটা দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের মার্কেটটা আসলে অনেক বছর ধরেই কোনো পিওর বুল সাইকেল পায়নি। যেগুলো পেয়েছে এটা একটা লং টার্ম বিয়ার সাইকেলের মাঝখানে মাঝে মাঝে সে কিছু রিকভার করার চেষ্টা করেছে, বাট এটা বুল সাইকেল বলা যায় না। তো এই জন্য মার্কেটের আন্ডারলাইং যে হেলথটা, এটা কিন্তু দুর্বল। তখন দেখা যায় কোনো নেগেটিভ কিছুতে এটা রিয়াকশনটা বেশি হয়।
এটা যদি আমাদের খুব বুল মার্কেট হতো, যেটা 3 বছর ধরে একটা বুল মার্কেট চলছে, তখন হয়তো রিয়াকশনটা এত বেশি এক্সট্রিম হতো না। সেন্টিমেন্টটা বুল থাকলে, ম্যাক্রো ইকোনমি ইন্ডিকেটরগুলো খুবই স্ট্রং থাকলে, বাট সেটা তো না। আর সেই সাথে রিটেল ডিভেন দুইটা মিলে। বাট আমি যে ব্যাক টু ইয়োর কোশ্চেন যে কেন এই ভলাটিলিটি আমার মনে করবো এখানে 95% কারণ বা অলমোস্ট 100% হচ্ছে এই ওয়ারটা। এই ওয়ারটা নিয়ে এটার ইম্প্যাক্ট, শুধু ওয়ারের ইম্প্যাক্ট আগে যেটা হয়েছে রাশিয়া ইউক্রেন ওয়ার, সবাই বলেছে যে এটার ইম্প্যাক্ট হবে, তেলের দাম বাড়বে, ইম্পোর্ট কস্ট বাড়বে, ইনফ্লেশন তাহলে বেড়ে যাবে, অনেক কিছু। কিন্তু এটা খুব ওরকম ভিজিবল তখন ছিল না, হয়তো আস্তে আস্তে করে কিছুটা ইম্প্যাক্ট পড়েছে। কিন্তু এই ওয়ারের অনেক কিছু কিন্তু ভিজিবল আমাদের দেশে মানুষজন ফিল করেছে, যেটাতে মানুষকে প্যানিক ড্রিভেন করে। যখন সে দেখছে যে তেল পাওয়া যাচ্ছে না, এটা আসলে সবাই চোখে দেখতেছে যে পেট্রোল পাম্পে বিশাল লাইন, এবং তখন এরকম কথা হচ্ছে যে 2 দিন পর থেকে আর পাওয়া নাও যেতে পারে। বিদ্যুৎ বন্ধ করার সাশ্রয়ের কথা বলা হচ্ছে যে আচ্ছা বিদ্যুৎ মনে হয় বন্ধ হয়ে যাবে। তাহলে এগুলো তো তখন একটা মানুষের মধ্যে প্যানিক ক্রিয়েট করে জিনিসগুলো। তো এখানে জিনিসটা অনেক বেশি ভিজিবল ছিল, রিটেল ড্রিভেন ইনভেস্টর, আর সেই সাথে একটা ভিজিবিলিটি ছিল, এবং আসলে ইম্প্যাক্ট এটাতে হতে পারতো। এটা আমরা কতটা কী হবে এখন আমরা শিওর কেউ বলতে পারে না। তো এই আনসার্টেনিটি যখন থাকে, সেই আনসার্টেনিটি রিফ্লেকশনই তখন সেটা মার্কেটের মধ্যে আসবে। এটা আসলে ভেরি ন্যাচারাল, এবং সেটা আমরা দেখেছি। না, আপনি বলছিলেন যে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার কথা, কিন্তু আমরা যেটা দেখছি, আপনাকে যেটা ওই শুরুর দিকেই বলছিলাম, যে দেখলাম যে প্রথম দিন হয়তো বা 200 পয়েন্ট পড়ে গেছে, পরের দিনই সেটা আবার পুরোটাই কভার করে ফেলছে। এই ধরনের ঘটনা কয়েকবার ঘটেছে এই খুব শর্ট পিরিয়ডের মধ্যে। পুরোটা কভার করেনি, 200 পয়েন্ট পড়ার পর আপনার 80 পয়েন্ট আপ ছিল। হ্যাঁ, তো হাফও কিন্তু কভার না, হয় যে না। আপনার যে প্রথম দিনের যুদ্ধের প্রথম দিনে 200 পয়েন্টের উপর পড়ে যায়, পরে 138 পয়েন্টে ক্লোজ হয়, পরের দিন কিন্তু সেটা মোটামুটি কভার করে ফেলছে। আবার মাঝখানে প্রথম দিনে যে বললাম যে 200, এই সপ্তাহের প্রথম কার্য দিবসে 231 পয়েন্ট পড়ছে, কিন্তু পরের আমরা যদি কার্য দিবসে কার্য খুব দিবসে সিম্পলি আমি যদি বলি, আপনার পয়েন্টে বুঝতে পারছি, আমাদের ইন্ডেক্সটা ছিল ঠিক ফেব্রুয়ারির 28 তারিখে 5600-র মতো। আজকে ইন্ডেক্স হচ্ছে 5400-র নিচে বা 400-র আশেপাশে, হ্যাঁ 400-র নিচে। এখনও কিন্তু কাভার হয়নি আসলে। হ্যাঁ, আমি মানে কাভার করেছে, হয়তো যতখানি পড়েছে তার 60% কাভার করেছে, 40% বাকি আছে। তো কাভার করলেও মানে এখনও আমরা কিন্তু আগের লেভেল পর্যন্ত যাইতে পারি না। এখনও 200 পয়েন্ট বেশি গ্যাপ রয়ে গেছে। জাস্ট এখন থেকে আপনার কতদিন আগের কথা, 15 দিন আগের কথা যদি বলি ইন্ডেক্সের থেকে। তো এটা ওই একই কারণেই, কারণ পড়ে যখন যাচ্ছে, পড়ে যাওয়ার পর আবার মনে হচ্ছে যে ওভার রিয়াকশন হয়েছে বা যুদ্ধর একটু পজিটিভ কিছু সিগন্যাল তারা পাচ্ছে। যেমন হয়তো একটা নিউজ দিল যে হরমুজ প্রণালী বাংলাদেশ ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তখন একটা সেন্টিমেন্ট গ্রো করলো, আচ্ছা আমাদের মনে ইম্প্যাক্ট হবে না। আবার হয়তো গভর্নমেন্ট বলে যে আমাদের তেল নিয়ে কোনো সমস্যা নেই, আমরা অল্টারনেটিভ সোর্স চিন্তা করতেছি, এটা করতেছি। অয়েল প্রাইস একদিন 100 থেকে আবার একদিনে 8% পড়ে গেলো, 82-তে নেমে আসলো। সবাই হলো আচ্ছা ঠিক আছে, তার মানে সব ঠিক হয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো হচ্ছে, তখন আবার দেখা যাচ্ছে মার্কেট উঠতেছে। আবার পরদিন হয়তো বললো যে না, এই ওয়ার, হয়তো বা ইরানের টেস্টমেন্ট দিল যে না আমরা এটা ওয়ার থামতে দিব না, হ্যাঁ, বা এটা $200 হিট করবে আমরা যদি এটা চাই, হ্যাঁ, তখন দেখা যাবে মার্কেট আবার হিট হবে। তো এটা আসলে আপনি একদম পয়েন্ট ধরে গুনে গুনে বুঝতে পেরেছি। আপনি বলছেন যে পরিস্থিতির মানে ডেভেলপের সাথে সাথে মার্কেট এটা রিঅ্যাকশন করছে, এবং এই পরিস্থিতিটা এখন ভলাটাইল। এই পরিস্থিতিটা ওয়ার আসলে, এটা তো ডোনাল্ড ট্রাম্পও ফোরকাস্ট করতে পারে না, আমি তো কেউই না, হ্যাঁ, যে সে যদি বলে যে কালকে বন্ধ হয়ে যাবে, সে তো বলতেছে যে কয়দিনের মধ্যে থেমে যাবে। আবার ইরান বলতেছে না আমরা চাইলে আমরা সক্ষম, আমরা এটা চালা যেতে পারবো। তো নোবডি নোস অ্যাকচুয়ালি কি হবে। তো আর এখানে মার্কেটও সেটা জানে না। অনেকেই মানে বিনিয়োগকারীদের অনেকেই যেটা ভাবেন যে এই মার্কেটের বড় পতন এবং বড় উত্থানের পেছনে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী এই জায়গায় একটা কলকাঠি নাড়ে। আপনি মার্কেটের ইনসাইডের লোক, আপনার কাছেও কি এই কথাটার কোনো ভ্যালিডিটি আছে? এটা আমার কাছে মনে হয় মানুষ যতটা ভাবে ততটা না। হ্যাঁ, যেমন যদি কখনো কেউ মার্কেট নিয়ে নেগেটিভ কিছুই কমেন্ট করে বসে, ইভেন আপনারা যখন অনেক গেস্টকে ডাকেন, আমি অনেক সময় দেখি যে তাদেরকে কমেন্ট অনেক সময় খুব বেশি তাদের উপর রাগ ছাড়া হয় যে হয়তো সে জড়িত, কারণ সে হয়তো একটা অপটিমিস্টিক কমেন্ট করলো না। আমরা বাই নেচার আসলে সবাই তো অপটিমিস্টিক কমেন্ট শুনতে পছন্দ করি। লাইক আমি যদি এখন বলি যে এগুলো কোনো বিষয় না, মার্কেট 10,000 হয়ে যাবে, এখন যেগুলো হচ্ছে না অকারণে হচ্ছে, গেম খেলা হচ্ছে, পিপুল উইল লাভ মি। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি না এটা পড়াটাই ঠিক আছে বা আরও পড়তে পারে, তখন সবাই আমাকে গালিগালাজ করবে। আমি জাস্ট উদাহরণের জন্য বললাম। এখন যেটা হয় যে মানুষজন মনে করে যে কিছু লোক মিলে হয়তো মার্কেট ফেলে দিচ্ছে, ইয়ে হচ্ছে। হ্যাঁ, কিছু তো ম্যানিপুলেশন থাকে, ম্যানিপুলেশনের জন্য তো মাঝে মাঝে এসিসি ফাইন করতেছে, করে যাচ্ছে, এগুলো তো হচ্ছে।
আর এটা আসলে একদম খুব, এটা একটা গ্রে এরিয়া, মানে এখানে কিছু গ্রুপ থাকবে, আবার কাউন্টার গ্রুপও থাকবে। একটা গ্রুপে যে থাকবে যে সবাই মিলে চাবে মার্কেট পড়ে যাক, সেটাও না, একটা গ্রুপ চাবে আমার মার্কেট উঠুক। তো কিন্তু আমার মনে হয় এটা ফুল কন্ট্রোল তাদের হাতে থাকে না, কারণ যারা ম্যানিপুলেশন করছে মার্কেটে তারাও যে সবসময় সাকসেসফুল হচ্ছে তারা, এখানে অনেক ব্ল্যাক সোয়ান ইফেক্ট আছে, অনেক মানে এক্সটার্নাল ফ্যাক্টর আছে যেগুলো আউট অফ কন্ট্রোল। এই ধরেন এখন এই যে ওয়ারের সময়, এই সময় যদি কোনো ম্যানিপুলেশন ওই সময়টা করতে যেত, একদিনে মার্কেট 200 পয়েন্ট পড়ে গেল, যে সে তো এটা ফোরকাস্ট করতে পারেনি তার 2 দিন আগেও, তো ফেল হবে। একটা বিষয় আমরা একটু যদি বলি যে ইলেকশনের আগের সময়গুলোতে এখন যারা সরকার গঠন করেছে, বিএনপির পক্ষ থেকে পুঁজিবাজার অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ম্যানিফেস্টোতেও একটা অধ্যায় ছিল যে পুঁজিবাজার নিয়ে। এই কথাগুলো যেগুলো বলেছে বা সেগুলো যদি অল্প অল্প করে বাস্তবায়ন করে বা 5 বছরে পুরোটা বাস্তবায়ন করে, পুঁজিবাজারের চেহারা বদলে যাবে কিনা? না, আমি মনে করি অবশ্যই, মানে আসলে সদিচ্ছাটাই সবচেয়ে বড় জিনিস। মানে পুঁজিবাজার নিয়ে আমার যেটা মনে হয় যে আমাদের দেশে সাধারণত এটাকে সবসময় একটা কি বলবো, মানে এটা একটা প্রাইমারি ইন্ডাস্ট্রি বা সেক্টর হিসাবে কনসিডার করা হয়নি। আমাদের ব্যাংকের দিকে অনেক বেশি ফোকাস, এবং এটাকে ধরা হয়েছে মানে এটা একটা সাপোর্টিং একটা কিছু টাইপের, মানে সরকারের থেকে তারা তো এটা মুখে বলতে পারে নাই, কিন্তু কাজকর্মে এরকম মনে হয়েছে। হ্যাঁ, তো এটাকে যদি শুধু তারা প্রায়োরিটি দেয়, সেটাই খুব একটা বড় একটা, মানে তখন উপায় বের হয়ে যাবে। প্রায়োরিটি দিলে আমাদের এক্সপার্টের অভাব নাই, যদি বাংলাদেশের এক্সপার্ট না পাই, বিদেশি এক্সপার্টও তারা নিয়ে তখন একটা ওয়ে আউট বের করা যাবে যে কী কী জায়গাতে আমাদের ড্রব্যাক আছে, কীভাবে উত্তোলন করতে হবে। আমার হয় সেটা খুব একটা ইস্যু না। এবং ইন্টার রেগুলেটরি যে কোঅর্ডিনেশন, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবসময় আগে আমরা দেখে আসছি যে পুঁজিবাজারকে হয়তোবা এনবিআর এইভাবে গুরুত্ব দিচ্ছে না। পুঁজিবাজারের চেয়ারম্যান কোনো চিঠি লিখে দিল, ওটাকে নাকচ করে দিচ্ছেন। আবার সমন্বয় হচ্ছে না বাংলাদেশ ব্যাংকের সাথে পুঁজিবাজারে। তো এগুলো আসলে টপ লেভেল থেকে যখন এই প্রায়োরিটিটা থাকবে, তখন সবাই এটাকে গুরুত্ব দিতে বাধ্য হবে এবং দিবেন। এই সপ্তাহে একটা মিটিং হয়েছিল যে এখানে এনবিআর এর চেয়ারম্যান আসছিলেন, অর্থ উপদেষ্টা আসছিলেন, অর্থ পরিকল্পনা উপদেষ্টা আসছিলেন, 2 স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন, অনেক ধরনের কথা হয়েছে। সেই সময় অর্থ পরিকল্পনা উপদেষ্টা যিনি ছিলেন তিনি কিন্তু বলেছেন যে বাজারটাকে এমার্জিং মার্কেটে নিতে চান ফ্রন্টিয়ার থেকে, এই জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। সাথে বলেছেন যে ব্যাংকিং ব্যবস্থা নির্ভর আর ফাইন্যান্সটা তারা রাখতে চান না। আপনার কি মনে হয় তারা যে কথাগুলো বলছেন, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, পুঁজিবাজারের প্রেক্ষাপট, আসলেই ব্যাংকের ফাইন্যান্স কি পুঁজিবাজার থেকে করা সম্ভব কিনা, সাথে যে ফ্রন্টিয়ার মার্কেট থেকে যে এমার্জিং মার্কেটে যাবে, এটার জন্য আসলে কত দূর আগাতে হবে, কি কি স্টেপ নিতে হবে? আমার কাছে মনে হয় সম্ভব, মানে এবং এটা খুব দরকারও। তা আমরা ফ্রন্টিয়ার মার্কেটটা আসলে কখন বলে বাইরের ইনভেস্টররা, যখন বলে যে তারা এই মার্কেটটাতে লিকুইডিটি কম এবং এন্ট্রি এবং এক্সিট তখন ডিফিকাল্ট মনে করে। এটা বাইরের ফান্ড আসলে দেখা যায় তো আপনার $100 মিলিয়ন, হ্যাঁ, এর নিচে নর্মালি প্রাইস হয় না। $100 মিলিয়ন মানে আপনার 1200 কোটি টাকা। তো এটা 1200 কোটি টাকার ফান্ড দেখা যায় মার্কেটে খুব সহজে ঢুকতে পারে না, বের হতে পারে না। তো আমাদের টার্নওভার যেখানে এখন এবারে যে 500-600 কোটি টাকা হচ্ছে, 1200 কোটি টাকা দেখা যায় ঢুকতে গেলে তার একটু সময় নিয়ে ঢুকতে হবে, অনেক স্টকও সে পাবে না এরকম লিকুইডিটি। বের হতে গেলে দেখা যাবে যে সময় নিয়ে বের হতে হবে বা দাম কমে যাবে বের হতে গেলে। তো এই লিকুইডিটিটা মানে একটা খুব বড় জিনিস, যেটা বাজারে বাড়াতে হবে এই ফ্রন্টিয়ার মার্কেটকে এমার্জিং মার্কেটে নেওয়ার জন্য। তো লিকুইডিটি বাড়ানো মানে হচ্ছে যে মার্কেটে পার্টিসিপেশন বাড়ানো মানে বেশি লোককে উৎসাহিত করা মার্কেটের প্রতি, বেশি লোক বেশি ইনস্টিটিউট। আর বেশি লোক বেশি ইনস্টিটিউটকে উৎসাহিত করতে হলে মার্কেটে গভর্নেন্স নিয়ে আসা, মার্কেটের উপর ট্রাস্ট নিয়ে আসা, পলিসিগুলোর উপর মানে রিফর্ম করে ট্রাস্ট নিয়ে আসা, এবং সবসময় যেটা বলা হয় যে গুড কোম্পানিকে মার্কেটে নিয়ে আসা, যাতে ইনভেস্টর নিয়ে আসে। আমার কাছে মনে হয় এটা অবশ্যই সিঙ্গেল ডে প্রসেস না বা সিঙ্গেল মান্থ না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বা যখন এই টার্গেটটা মাথায় থাকবে, আমার মনে হয় এটা অবশ্যই অ্যাচিভেবল। এবং সেই সাথে যে জিনিসটা দরকার আসলে কি করলাম তার থেকে দেখা দরকার আমি 3 মাস আগে থেকে আমার এই এখন আমি কতটা ইমপ্রুভমেন্ট কি হলো, ওই ট্রেন্ডটা ঠিক থাকাটাই দরকার। এমন না যে 3 মাসের মধ্যে সব সম্ভব, এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে এবং এটা ভেরি মাচ পসিবল। আমি বিশ্বাস করি গভর্নমেন্ট যদি এটা চায় এবং তারা যদি ওইভাবে লিডারদেরকে এখানে সিলেক্ট করে, তাদেরকে ওইভাবে ডেলিগেট করে এবং ফলো আপ করেন, আমি মনে করি এটা অ্যাচিভ করতে পারবেন। আপনি বলছেন গভর্নমেন্ট চাইলে পসিবল। আমরা বিগত গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা ছিলেন তিনিও কিন্তু কয়েকটা প্রস্তাবের কথা বলেছেন, তার মধ্যে বেশ কিছু ভালো কোম্পানিকে
পুঁজিবাজার লিস্টেড করার কথা ছিল, সেটা কিন্তু পসিবল হয় নাই। এর আগে সরকারগুলো বহুবার বলেছে যে আমরা সরকার এই কোম্পানিগুলোকে করতে চাই, এই গভর্নমেন্টও বলছে। মানে ফাঁক ফোকরটা কোথায়, কেন এই জিনিসটা করা যাচ্ছে না? ফাঁক ফোকর মানে কেউ কিছু করেনি আমি সেটাও বলবো না, অনেক ভালো কাজও হয়েছে এর মধ্যে। আমি এই জন্য বললাম যে আসলে আগের থেকে কতটা বেটার, এটা হচ্ছে মোর ইম্পর্ট্যান্ট। তো এবং এটা আসলে সবসময় শেপিং হতে থাকবে। এর মধ্যে অনেকের অনেক সময় অনেক ব্যর্থতা ছিল, আমি মানে এটা নাম ধরে তো বলাটা সমীচীন নয়, এবং অনেকে আবার ভালো কাজও করেছেন অনেক কিছুতে, বা একই গভর্নমেন্টই কিছু কাজ ভালো করেছে, কিছু ভালো করেনি। এখন এখানে আসলে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আমি মনে করি যে ওই যে যেটা বললাম যে গভর্নমেন্ট অনেক সময় বলছে প্রায়োরিটি দিচ্ছি, আমি মুখে বলছে আমি এটা করে ফেলতে হবে, এটা করতে হবে, কিন্তু সেও হয়তো এটা ওইভাবে ফলো আপ করছে না। এটা কেন হলো না এই কোশ্চেন আসলে গভর্নমেন্টের করা কথা, এই কাজের যে তখন দায়িত্বে যাকে দেওয়া হয়েছে তার কাছে। এবং মানে এটা যখন সে ফলো আপ করছে না, মানে হচ্ছে এটাকে হয়তো সে বলেছে বাট সে ভিতর থেকে জিনিসটা অতটা বিলিভ করে নাই। তো আপনি দেখবেন আমাদের দেশে পুঁজিবাজারে একসময় একজন অর্থমন্ত্রীও বলেছিল যে এটা হচ্ছে ফটকা ব্যবসায়ী। আমাদের এখানে দেখেছি একজন খুব গভর্নমেন্টের ইম্পর্টেন্ট পজিশনে থেকে একজন বলেছে যে পুঁজিবাজার হচ্ছে জিরো সাম গেম। হ্যাঁ, তার মানে তাদের নিজেদের তো আসলে এই ব্যাপারে ওই ভালো বিলিফটা নাই, তাহলে তো এই কমেন্টটা সে করতে পারে না। এখন সে যখন রিফর্মের দায়িত্ব থাকবে, আপনি তার থেকে কতটা ভালো রিফর্ম আশা করবেন? এখন যে মার্কেটের প্রতি যার নিজের প্যাশন থাকবে এবং সে এটাকে বিলিভ করবে, তখন দেখবেন যে এখানে ইমপ্রুভমেন্টটা হবে। তো এই লিডারশিপগুলো খুব ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি আমাদের বর্তমান গভর্নমেন্টের সোফার খুব অল্প সময় কমেন্ট করার জন্য, বাট দেখে মনে হচ্ছে যে তাদের এখানে একটা প্যাশন আছে বা এটাতে তাদের ইচ্ছা আছে, কারণ এটা একটা জায়গা বর্তমান গভর্নমেন্ট আইডেন্টিফাই করেছে যেটা অনেক বছর ধরে অবহেলিত। কি দেখে আপনার মনে হচ্ছে তাদের এই জায়গায় প্যাশন, তাদের বক্তব্য না আর কোনো অ্যাক্টিভিটিস দেখেছেন? অ্যাক্টিভিটি আসলে এখনো পর্যন্ত দেখতে পাইনি, খুব অল্প সময় আসলে অ্যাক্টিভিটি দেখার জন্য এখন এটা তো আসলে জাস্ট কয়দিন হলো। হ্যাঁ, কিন্তু বক্তব্য দেখে মনে হচ্ছে এখন এই বক্তব্যটা থেকেই এটা বাস্তবে রূপ নেয় কিনা এটা আসলে পুরো বাজারই দেখবে। মানে বাজার যখন দেখবে যে এখন বক্তব্যের কারণে আপনি দেখবেন যে ইলেকশনের আগে থেকেই মার্কেট একটা র্যালি শুরু হয়েছে উইথ দ্য এক্সপেকটেশন যে নিউ গভর্নমেন্ট ক্যাপিটাল মার্কেটকে একটা এমফাসাইজ করবে এবং এটা ভালো একটা পজিটিভলি একটা চেঞ্জ নিয়ে আসবে। এবং ইলেকশনের পরেও সেটা কন্টিনিউশন ছিল। ইলেকশনের পরের দিন মার্কেট সিঙ্গেল ডে আপ ছিল প্রায় 4%, 3.7%। তো মার্কেট হচ্ছে আপনার সবচেয়ে বড় ইন্ডিকেটর। তার মানে মার্কেট সেটা বুঝিয়ে দিয়েছে যে আমরা নিউ গভর্নমেন্টকে মানে এটাকে ওয়েলকাম করছি এবং মার্কেট ভালো ইয়ে করবে, সেই এক্সপেকটেশন থেকে কিন্তু মার্কেটের একদিনে নর্মালি 4% র্যালি আপনি হয়তো বা 2 বছরে একবার পাবেন, এটা রেয়ার ঘটনা। তো এগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে মার্কেট বিলিভ করছে ভালো কিছু হবে, তার মানে মেজরিটি পিপল বিলিভ করছে। একটা পিরিয়ড পর এই জিনিসটা হবে যেটা মার্কেট দেখবে যে আমি যেটা বিলিভ করছি সেটা হচ্ছে কিনা। যদি দেখা যায় হ্যাঁ সেটা আমার রিয়েল লাইফে হচ্ছে, তখন দেখা যাবে র্যালিটা কন্টিনিউশন হবে এবং মার্কেট তখন একটা লং টার্ম বুল ট্রেন্ডে যেতে পারবে। আর যদি এটা না হয় তখন কিন্তু আমাদের এই র্যালিটা থাকবে না। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা একটা সময় পর 3 মাস পর 4 মাস পর আস্তে আস্তে মার্কেট এটা অ্যাসেস করা শুরু হবে যে আসলে ডেভেলপমেন্ট কী হচ্ছে। একটা জায়গায় একটু জানতে চাই, ওই যে বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে যারা বিনিয়োগ করে তার টাকা ফেরত নেওয়া নিয়ে গত কয়েক বছরে কিছু ঝামেলা হয়েছে। এই জায়গায় গভর্নমেন্ট এখন বলেছে যে 100 কোটি টাকা বিনিয়োগ তুলে নিন। এটা কি ফরেন যে ফান্ড আমাদের দেশে পুঁজিবাজারে আসে, এটার জন্য কি কিছুটা ইতিবাচক কোনো তৈরি করবে কিনা? অ্যাবসলিউটলি। আমাদের ফরেন ফান্ড অনেকে মনে করে যে বাজার চিপ হলেই মনে হয় ফরেন ফান্ড চলে আসবে। বাজার চিপ তাদের জাস্ট একটা পার্ট, মানে আসার পিছনে রেশনালের, বাট এর বাইরে অনেকগুলো রিজন তারা কনসিডার করে, যার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট রিজন হচ্ছে তার এক্সিটটা, যে আমি টাকা ঢুকাতে পারবো সহজে, কিন্তু বের করতে গেলে অনেক ঝামেলা। তো বের করতে গেলে ঝামেলার মধ্যেই একটা ঝামেলা হচ্ছে যে রিপ্যাট্রিয়েশনের সময় তার যে ব্যুরোক্রেটিক প্রসেসগুলো। তো এখন যেটা বললো যে 100 crore পর্যন্ত এখানে তার আসলে অ্যাপ্রুভাল লাগবে না, তার এডি ব্যাংকে এই কাজটা করতে পারবেন। এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে সে ম্যাচ করেই এই রুলটা করা হয়েছে। তো ফার্স্টার সে এটা রিপ্যাট্রিয়েশন করতে পারবে টাকাটা। এটা আমি মনে করি যে এটা খুব ভালো একটা উদ্যোগ। ফরেন ফান্ডেরকে আনার থেকে সে যাতে বের হওয়ার সময় ইজিলি বের হতে পারে, মানে অবশ্যই লিগাল ওয়েতে, কিন্তু ফাস্টার ওয়েতে সে বের হতে পারে। আমার মনে হয় এই জিনিসটা এনশিওর করা বেশি দরকার ফান্ড অ্যাট্রাক্টের থেকে। ওটা এনশিওর করতে পারলে তখন ফরেন ফান্ড আসাটা ইজি হবে। এটা ছাড়া আরও অনেক দিকে ইমপ্রুভমেন্ট দরকার আছে, বাট আমি আপনার
পার্টিকুলার কোশ্চেন থেকে মনে করলে এটা খুব ভালো উদ্যোগ এবং এটা করা উচিত। আপনি একটা প্রতিষ্ঠানে ফান্ড ম্যানেজ করেন, আপনার প্রতিষ্ঠানে ফান্ড ম্যানেজ করেন, আপনার একটা মিউচুয়াল ফান্ড আছে। গত 1 বছরের যদি বলি আমরা মোটামুটি ভোলাটাইল বাজারে দেখেছি। এই অবস্থায় আসলে আপনার ফান্ডের কি অবস্থা, মানে আপনি কি করতে পারছেন, এই জায়গা থেকে প্রফিট করতে পারছেন কিনা, বা কি অবস্থা আসলে, মানে অন্য অন্য বিনিয়োগকারীদের জায়গা থেকে অনেকেই দেখছি অনেকেই লুজার হয়েছেন, সেই জায়গায় আপনার জায়গাটা যদি একটু শুনি, আপনার বিনিয়োগ স্ট্র্যাটেজি কি ছিল? শিওর আমি খুব চ্যালেঞ্জিং সময় আমার ফান্ডটা লঞ্চ করা হয়। ফান্ডটা ফেব্রুয়ারি 27, 2025-এ প্রথম অপারেশনে আসে। তার মানে এটা জাস্ট 1 বছরের একটু বেশি সময় হলো। তো ঠিক 1 বছর পিরিয়ডে ফেব্রুয়ারি 27 থেকে ফেব্রুয়ারি 27 মানে 25 থেকে ফেব্রুয়ারি 27, 2026 আমার ফান্ডের রিটার্ন ছিল 17.8%, মানে প্রায় 18%। অনেক ভালো। জি, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং এই পিরিয়ডটাতে মার্কেট খুব চ্যালেঞ্জিং ছিল, আপনি যেটা বললেন। বিশেষ করে মার্কেটে আমি ফান্ডটা লঞ্চ করার পরপরই দেখা যায় এপ্রিল, মে, জুন মাসে একটা বড় একটা কারেকশন হয় মার্কেটে। বাট আমি এখানে কিছু ব্যাপারে আমি ভালো সুবিধা পেয়েছিলাম। সেটা হচ্ছে তখন ওই সময়টাতে আমি প্রথমত ট্রেজারি বন্ড খুব হাই রেট ছিল। আমি ট্রেজারি বন্ড ধরেন 30%-এর মতো এক্সপোজার নিয়ে নিই, 30-35%-এর মতো। আর বাকি টাকাটা আমি যেহেতু শেয়ার মার্কেটে করতে হবে, বাট শেয়ার মার্কেটে খুব ডিফেন্সিভ স্টকগুলোতে ছিলাম, যেগুলোতে দেখা গিয়েছে যে কারেকশন হলো অত বড় কারেকশন হয়নি। তো যেটা হচ্ছে আমি যে আপ মার্কেটে অনেক ভালো করেছি তা না, বাট লস যখন হয়েছে সবার অনেক বড় লস হয়েছে, ওই সময় ক্যাপিটাল প্রোটেকশন আমার ভালো ছিল। আমার মনে হয় ফান্ড ম্যানেজমেন্টের এই জায়গাটাই মোর ইম্পর্টেন্ট, যে ক্যাপিটালটা প্রোটেক্ট করা, যে আমার ভালো মার্কেটে সবাই মোরালেস ইনকাম করবে, কিন্তু খারাপ মার্কেটে যাতে আবার সেই ইনকামের পুরাটা না চলে যায় বা ক্যাপিটালটা না চলে যায়। তো ওই জায়গাটাতে আমি খুব স্ট্রিক্ট ছিলাম, আমি খুব ডিফেন্সিভ স্টকে ছিলাম। ট্রেজারি বন্ডও তারপর দেখা যায় রেট কমতে শুরু হয়, যেখানে আমার ওইখান থেকেও ক্যাপিটাল গেইন হয়। বাট মেনলি আসলে স্টক মার্কেট থেকে, ইকুইটি থেকেই মেইন গেইনগুলো আসে। ওই সময়টা প্রোটেকশন করে যদি না রাখতে পারতাম ক্যাপিটালটা, আবার রিকভার করা খুব টাফ হতো। আপনার কত টাকার ফান্ড, কত টাকা প্রফিট করেছেন 1 বছরে? আমার রাফলি ধরেন ফান্ড সাইজ আমার তো 11-12 কোটি টাকার মতো। এটা তো ওপেন অ্যান্ড আপ ডাউন করে। তো আপনার যদি প্রফিট ধরে এখান থেকে আছে প্রায় 2 কোটি টাকার মতো, অ্যারাউন্ড 2 crore। আচ্ছা, যখন আমরা অডিট করব জুন এন্ডে, তখন এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো। বাট এই যে আপনার যে মানে ফান্ড ম্যানেজের যে অভিজ্ঞতা, এই মানে বাংলাদেশের যে ট্রেডিশনাল মার্কেট উত্থান পতনের মধ্যে থাকে, এই জায়গা থেকে যদি যারা ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী আছে তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা, আসলে কিভাবে ফান্ড ম্যানেজ করলে লোকসান কমাতে পারবে, প্রফিটটা মোটামুটি সিকিউর করতে পারবে? ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা, এখানে প্রথমত তার হচ্ছে তার নিজের স্টাইলটা বুঝতে হবে। মানে এক একজনের পার্সোনালিটি টাইপ এক এক টাইপের। অনেকে আছে খুব বেশি রিস্ক টেকার, অ্যাগ্রেসিভ, আবার অনেকে আছে বেশ কনজারভেটিভ। তো মানে যে খুব রিস্ক টেকার, অ্যাগ্রেসিভ, সে যদি খুব কনজারভেটিভ ওয়েতে ফান্ড ম্যানেজ করে, সে বোর্ড হয়ে যাবে। আবার যে খুব কনজারভেটিভ ইনভেস্টর, সে রিস্ক টেকিং করতে গেলে দেখা যাবে রাতে ঘুমাতে পারছে না শান্তিতে। আমার যেটা মনে হয় যে তার আগে নিজের স্টাইলটা বুঝে এবং তার কতদিনের হরাইজনে সে ইনভেস্ট করতে চায়, সে কি ট্রেড করতে চায় না ইনভেস্ট করতে চায়, এইগুলো আসলে নিজেকে কিছু কোশ্চেন করা দরকার। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে তার সেলফ লার্নিংয়ের কোনো বিকল্প নাই। মানে সে না পড়লে, না জানলে সে আসলে বুঝবে না যে সে আসলে কোনটা এবং কি তার করা উচিত। আমি যদি খুব গদবাঁধাভাবে বলি, তাহলে আমি বলবো যে ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের যেটা করা দরকার হচ্ছে তার একটা অ্যাসেটকে অ্যালোকেট করা দরকার। পুরো টাকা তার শেয়ার মার্কেটে দেওয়া উচিত না, কারণ শেয়ার মার্কেটে ভলাটিলিটি থাকবে, এটা ন্যাচারাল। সে কিছু টাকা তার ফিক্সড রিটার্ন হয় এরকম জায়গাতে বা সেফ জায়গাতে রাখা উচিত, কিছু টাকা শেয়ার মার্কেটে। এটা তার রিস্ক বুঝে সে কতখানি পরিমাণ ঠিক করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে তার ফান্ড রিটার্নের দিকে যেরকম মনোযোগ দিতে হবে, রিস্ক ম্যানেজমেন্টও তার মনোযোগটা দিতে হবে। অনেক সময় ইন্ডিভিজুয়ালরা রিস্ক ম্যানেজমেন্টে অত মনোযোগ দেয় না। তো যাতে করে তার বড় লস না হয়, সেদিকে তাকে কীভাবে লস কমানো যায়, অনেক টুল আছে, অনেক কিছু আছে, একটু স্টাডি করলে পাবেন। এগুলো তার খেয়াল রাখতে হবে। ডাইভার্সিফিকেশনে তার মনোযোগ হতে হবে। ওভার ডাইভার্সিফিকেশনও করা যাবে না। অনেকে দেখা যায় 5 লাখ টাকা পোর্টফোলিও, 20টা শেয়ার, এটা টু মাচ, কোনোটা ট্র্যাক করা যায় না, ফলো করা যায় না। আবার আন্ডার ডাইভার্সিফিকেশনও তার জন্য ভালো না। অনেকে খুব রিস্ক নিতে যায়, যাবে একটা কিনবো, যে ছক্কা না হলে মক্কা, এরকম বলে। হ্যাঁ, ওটাও মানে গ্যামলিং করার মতো, সেটাও ঠিক না। তো আমার মনে হয় যার 10 লাখ টাকা পোর্টফোলিও, তার 5টা থেকে 7টা শেয়ারের বেশি দরকার নাই। একটু বেশি হলে তো 10টা শেয়ার হতে পারে। আর যার পোর্টফোলিও 5 লাখ টাকা, তার 3-4টা শেয়ার গুড এনাফ। মানে মেন কথা সে যাতে ফলো করতে পারে। আর লাস্ট যে জিনিসটা, অনেকে মনে করে শেয়ার মার্কেটে পুরো লাখ,
লাখ মনে করে যারা মনে করে আমার মনে হয় তার হয়তো বা স্টাডি করলে সে বুঝবেন এটা লাখ না পুরোটা, তার সেক্ষেত্রে ইনভেস্ট না করা ভালো স্টাডি ছাড়া, এবং সে যদি করতেই চায় আমার মনে হয় তার এটা ভালো কোনো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে সে করতে পারে। ইভেন কেউ যদি ডিরেক্টলি মার্কেট ইনভেস্ট করে তার একটা পোর্শন সে চাইলে একটা ওপেন এন্ড ফান্ডও রাখতে পারে, নিজেও করতে পারে, কারণ সময় দিতে হয় এখানে। কেউ যদি মনে করে আমার সময় নাই, কারণ সবাই ব্যস্ত তার নিজের প্রফেশনে এবং সে নিজেই ফান্ড ম্যানেজ করতে চায়, এটা তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় টাইম না দিয়ে ইয়ে করাটা। তো এই করে মনে করি কি জিনিস খেয়াল রাখা দরকার। ছোট দুইটা প্রশ্ন, দুইটার উত্তর শেষ করে আমরা অনুষ্ঠানটা শেষ করব। একটা হচ্ছে আপনার 11 কোটি টাকার ফান্ড সাইজ, আপনি কতগুলো স্টক কিনেছেন, এইটা একটা। আর সেকেন্ড হচ্ছে এই 2026-এর শেষ নাগাদ বাজার নিয়ে আপনার এক্সপেকটেশনটা কোথায়? আমার ফান্ড সাইজে যেটা আপনি বললেন, এখানে স্টক নাম্বার অফ স্টক আসলে ভ্যারি করে, এখানে সবসময় এক থাকে না। আমি যদি এই মোমেন্টেটা বলি, এখন আমার স্টক আছে 15টা পোর্টফোলিওতে, প্রতি কোয়ার্টার এন্ডে পোর্টফোলিওটা আপনারা দেখতে পারবেন। অনেক সময় এখানে যতগুলো স্টক আছে দেখা যায় অ্যাকচুয়ালি তার থেকে কম থাকতো, বাট লিকুইডিটি কম থাকার জন্য আসলে বেশি কেনা হয়। যেমন আইটি সেক্টরে আমি ইনভেস্ট করেছি, দেখলাম যে এখানে 20-30 লাখ টাকা ইনভেস্ট করে লিকুইডিটি রিস্ক আছে, বাট অ্যাজ এ ইন্ডাস্ট্রি মনে হচ্ছে একটা মুভমেন্ট হতে পারে ট্যাকটিক্যালি। আমি হয়তো তখন 4টা আইটি কোম্পানি কিনেছি, বাট 4টাকে আমি একটা কোম্পানি হিসেবে কনসিডার করছি, কারণ আইটি এগুলো একসাথে মুভ করবে। বাট এইভাবে ইয়ে করে আপনি হয়তো আমার এখন রাফলি 15টার মতো শেয়ার এখন আছে। 15টা সেক্টর না 15টা শেয়ার, 15টা স্টক, হ্যাঁ। এবং এটা যদি অ্যাকচুয়াল ডাইভার্সিফিকেশন হয় আপনি দেখবেন যে হয়তো এখানে 15টা মানে হচ্ছে আসলে 8টা, কারণ অনেকগুলো আছে ইচ্ছা করে কেনা, কারণ লিকুইডিটি কম। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট থিং। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা ছিল 26-এর শেষে আপনি আসলে বাজারটাকে কোথায় দেখতে পাচ্ছেন, মানে আপনার ফোরকাস্টটা হ্যাঁ কোথায়? হ্যাঁ, আসলে বাজার নিয়ে আমি কখনো ফোরকাস্ট করি না, কারণ এটা আমার কাছে খুব র্যান্ডম ফোরকাস্ট মনে হয়। তো বাট আমার যদি মনে হয় এগুলো সব কন্ডিশনাল জিনিস, ওয়ার্ড সিচুয়েশন যদি ইয়ে না হয়, ডিটোরেট না করে, বা এই ধরনের কোনো ইভেন্ট সামনে না হয় যেটা আমাদের আনএক্সপেক্টেড ইভেন্ট, রেগুলার ইভেন্ট না, তাহলে, এবং ইন্টারেস্ট রেট একটা ফলিং দিকে আছে, পলিটিক্যাল একটা স্টেবিলিটি আছে, আমি মনে করি যে 2026 একটা বুলিশ মার্কেট আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখানে কত পার্সেন্ট রিটার্ন উই ডোন্ট নো, কিন্তু আমার মনে হয় যে মার্কেট একটা আপওয়ার্ড ট্রেন্ড থাকবে এবং এখানে বিজনেস অপরচুনিটি থাকবে, এক্সটার্নাল কোনো চ্যালেঞ্জ যদি না আসে এখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই। আপনাকে ধন্যবাদ আনিফ ভাই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্টের সিইওর কাছ থেকে যে আসলে পুঁজিবাজার নিয়ে কিন্তু তিনি প্রত্যাশার কথাই বলছেন, যে 26 সালে একটা বুলিশ মার্কেটের কথা বলছেন। তবে স্টক নির্বাচন, শেয়ার ডাইভার্সিফিকেশন, সরকারের ব্যবস্থাপনা, সাথে যুদ্ধ পরিস্থিতি, বিভিন্ন কিছু শর্ত জুড়ে দিয়েছেন। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেন তারা নিশ্চয়ই সব কিছু বিবেচনা নিয়েই বিনিয়োগ করবেন। এই বিনিয়োগে লাভ লস যেহেতু পুরোটাই বিনিয়োগকারী, সুতরাং ভেবেচিন্তে বিনিয়োগ করার কোনো বিকল্প নেই। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।